ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো-ভিসি এবং ডিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। কুয়েটে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক, রাজনীতি নিষিদ্ধ ও ভিসি পদত্যাগে আলটিমেটাম শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ও ছাত্রদলের বিক্ষোভ। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি, দখলে নতুন অস্ত্র, মিথ্যা মামলা, ভয়ে বাড়ি ছাড়া ভুক্তভোগী, হয়রানি করলে ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। বিএভিএস হাসপাতালের উপপরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ফান্ডের অর্থ ধার দিয়েছেন বন্ধুকে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকাও আত্মসাৎ, স্থায়ী বরখাস্তের দাবি। বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আবার বেশি লিখে নিয়ে গেছে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। 2-3 বার কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। বিদ্যুতের ভুতুরে বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা, নেসকো পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার, বাড়তি ব্যয় মেটাতে হিমশিম অবস্থা। এবং করাচিতে আজ পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ভিসি পদত্যাগ সহ 5 দাবি পূরণে আজ বেলা 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন তারা। গতকাল রাতে সংবাদ সম্মেলন করে তারা এ ডাক দেন। একই সময় শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে কর্মীদের উপর হামলা হয়েছে বলে দাবি করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো-ভিসি এবং ডিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীরা 5 দফা দাবি পূরণে বুধবার বেলা 1টা পর্যন্ত সময় বেঁধে দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ডাকও দেন তারা। এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিকে নিজেদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার পেছনে দায়ীদের শাস্তির দাবি করেন তারা। আমরা যখন ওখানে ছুটে যাই তখন আমাদের উপর তারা বারবার করে আমাদের উপর হামলা করে। দেশকে অস্থিতিশীল করে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে চায়। সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা চাই। আমরা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, ছাত্র সমাজ কিন্তু এখনো ঘরে চলে যায় না। ছাত্র জনতা এক হয়েছে, আমরা কোন রকম বৈষম্য দেশে চাই না, কোন রকম চাঁদাবাজি চাই না। তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় হয় না। যারা দেশীয় অস্ত্র নিয়ে এই নির্লজ্জ আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন। মধ্যবর্তী অবস্থানে থেকে খুব ধৈর্যের সাথে, পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী। সময় সংবাদ, খুলনা। কুয়েটে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। একই সময় বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের জেরে উত্তাপ ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় বিক্ষোভ মিছিল। ভিসি চত্বর, হলপাড়া, মল চত্বর হয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। কুয়েটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের বিচার দাবি করা হয় সমাবেশে। গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদলও। টিএসসি এলাকা থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে ডাচ ক্যাফেটেরিয়া এলাকায় সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা। আপনারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন সারা বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব দেবেন? আপনাদের নেতৃত্বের উপর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভর করছে। আপনারা যদি ওই উশৃঙ্খল মব ক্রিয়েট বাহিনীর ফাঁদে পা ফেলেন, তারা সুযোগ নেবে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করবে। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এছাড়া মধুর ক্যান্টিন এলাকা থেকে মশাল মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ছাত্র অধিকারের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তারা। বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরা ও পঞ্চগড়েও। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাসায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাত 11:30টার দিকে শুরু হয় এই অভিযান। 3 ঘন্টা যাবৎ চলে। অভিযানে অংশ নেন র্যাব, পুলিশ ও দুদকের শতাধিক কর্মকর্তা। পরে দুদকের সহকারী পরিচালক জানান, বাড়িটিতে বৈদেশিক মুদ্রা আছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে কি উদ্ধার করা হয়েছে বা কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি অভিযান পরিচালনাকারী দল। লিগ্যাল আর্মস এবং কারেন্সি সংশ্লিষ্ট বিষয়ে আছে এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা সার্চ পরিচালনা। আমরা কি পেয়েছি না পেয়েছি এটা পরবর্তীতে আমরা লিড এজেন্সি উনি ভালো বলতে পারবেন, লিডার। চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য বিভিন্ন থানায় হয়েছে মিথ্যা মামলা। অভিযোগ উঠেছে নিজ ক্ষমতা প্রদর্শন ও প্রতিপক্ষকে শায়েস্তা করতে পেশা ও রাজনৈতিক দলের পরিচয়ে এসব মামলা করেছেন অনেকে। অপরাধ বিশ্লেষকের মতে এমন ঘটনা ছোট করে দেখলে বাকিরাও এর সুযোগ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে। সাইফুল রুদ্র রিপোর্ট। সন্ত্রাসীদের লাগাতার হামলায় নরসিংদীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ী শামস। জেলা শহরের বাড়ি ছেড়ে উঠেছেন ঢাকার একটি আবাসিক এলাকায়। সেখানেও হামলার শিকার হয়েছেন তিনি। দেয়া হয় মিথ্যা মামলাও। সংবাদ সম্মেলনে বর্ণনা দেন পুরো ঘটনার। সে পাওয়ারফুল লোক, এই ওসিকে দিয়া ফোন করায়, সিআইডি ফোন দিছে, আপনি আসেন আমাদের সাথে দেখা করেন, আপনার ছেলেরে নিয়ে আসেন, আপনার নামে কমপ্লেন আছে। বাড্ডা থানা থেকে ফোন দেয়। তো এখন তারা এত বেশি বেপরোয়া হয়েছে, যে কোনো সময় আমার প্রাণ নাশের ভয় আছে। প্রতিপক্ষের মিথ্যা মামলায় জেল খেটেছেন আরেক ব্যবসায়ী আবু সাদেক। জামিনে মুক্ত হলেও ভয় কাটেনি তার। 6,63,00,000 টাকা টোটাল তার কাছে আমার পাওনা। একটি টাকাও দেয় নাই। উল্টা গত 23শে জানুয়ারি আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করছে। জামিন দেওয়ার পরও এখন তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে, যে আমাকে আরও 10টা হত্যা মামলা ঢুকিয়ে দিবে, আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ঢুকাবে। চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা বা ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো অসৎ উদ্দেশ্যে যারা মিথ্যা মামলায় মানুষকে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আইন ও বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক। যারা ভুয়া মামলা করেছে, মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত, এদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করাটা খুবই অপরিহার্য। অন্যথায় এরা মনে করবে যে তাদের সময় আসলে বা বিভিন্ন জনকে কনভিন্স করে বা প্ররোচিত করে তারা কাউকে হয়রানিমূলক মামলা দিয়ে সেখান থেকে অর্থসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়া যায়। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে ডিসি মিডিয়া জানান, কেউ মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। যদি এরকম সত্যতা আসে যে মামলাটা আসলে মিথ্যা মামলা, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো বেআইনি কর্মকাণ্ড থেকে নাগরিকদের বিরত থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। অপরাধ নির্মূলে পুলিশের সহায়তা নেয়ার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেয়ার পরামর্শ পুলিশ সদর দপ্তরের। নির্ভাবনায় সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চাহিদার তুলনায় মিলছে না মালবাহী ট্রেনের ইঞ্জিন। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনার জট, দেরিতে স্থানান্তরের প্রভাব পড়তে পারে দামে, শঙ্কা ব্যবসায়ীদের।
এক উপপরিচালকের দৌরত্বে হজ ও বরদশা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি অস্ট্রালাইজেশন BAVS হাসপাতালের। শত শত কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, নজরুল ইসলাম নামে সেই উপপরিচালকের অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারণে দেশের 17টি জেলার 18টি ব্রাঞ্চ ঢুকছে প্রায় 1.5 যুগ ধরে। সম্প্রতি নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাকে স্থায়ীভাবে বরখাস্ত সহ 5 দাবিতে আন্দোলন করছেন চিকিৎসক ও নার্সরা। সোহরাব হোসেনের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। 3 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে। মানে হাত পা টিপা লাগছে, শরীর মেসেজ করা লাগছে। নিজস্ব লোক ঢোকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে। সম্প্রতি মিরপুরের মূল সড়ক অবরোধ করেন BAVS এর চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ছাড়াও কর্মকর্তা কর্মচারীরা। তাদের অবরোধের কারণে দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী হাজারো মানুষ। কিন্তু কেন এই আন্দোলন অবরোধ, সেটি জানতে ঢুকতে হবে BAVS এর ভেতরে। সবশেষ মঙ্গলবার সকালেও রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন হাসপাতালের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দাবি আদায়ে স্লোগান দেন তারা। আমার বাবা অনেকবার ওনাকে বলছে যে স্যার এগুলো নিয়ে যান, এগুলো এখানে থাকাটা তো আসলে রিস্ক, কারণ আমরা সবাই জানি এগুলো কিন্তু অবৈধ জিনিস। যে লকার থেকে জিনিসগুলো পাওয়া গিয়েছে, ওই লকার এবং বড় আলমারি আমাদের যে প্রাক্তন ডিডি নজরুল ইসলাম ছিলেন, উনি কিন্তু ব্যবহার করতেন। অভিযোগ আছে নজরুল ইসলাম প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির তহবিল থেকে 20 লাখ এবং প্রভিডেন্ট ফান্ড থেকে 9 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে তুলে নেন। শুধু তাই নয়, অফিসের ফান্ডের 30 লাখ টাকা নিজ ক্ষমতা বলে তার এক বন্ধুকে ধার দেন নজরুল ইসলাম। আমারে নিয়োগ দিছে, অর্থের বিনিময়ে 3 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে। নজরুল সাহেব তার নিজস্ব লোক ঢোকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে। 3 মুখী বদলি করছে, আমারে নির্যাতন করছে। প্রত্যেকদিন আমাকে নাইট দিয়ে রাখছে। একটা মানুষকে প্রতি নাইট করতে পারে? জানি চাকরি ছাড়া আমি চলে যাই। 3 ঘন্টা পর্যন্ত মনে করেন কি মানে হাত পা টিপা লাগছে, শরীর মেসেজ করা লাগছে। প্রতিষ্ঠানটির একটি সচল মাইক্রোবাসকে অচল দেখিয়ে মাত্র 60,000 টাকায় নিজের ভাতিজার কাছে বিক্রি করেন তিনি। অবশ্য মাইক্রোবাসটি তিনি নিজের পরিবারের জন্য ব্যবহার করতেন। ঘটনা জানাজানি হলে হাসপাতালের প্রশাসক সেটি হাসপাতালে ফিরিয়ে দিতে নজরুল ইসলামের কাছে লিখিত আদেশ জারি করেন। আওয়ামী ফেসিবাদের দোসর সেই প্রভাব খাটিয়ে অনেক সময় প্রশাসকের জিম্মি করত। 15 বছর ধরে বিভিন্ন সময় ওয়াহিদুল কাদের কথা বলে প্রতিষ্ঠানটাকে তার একচ্ছত্র প্রদানের বিস্তার করেছে। নিয়োগ বলে যখন নিয়োগ হবে নজরুল ইচ্ছায় শেষ কথা। 1 কোটির উপরে উনি আর্থিক দুর্নীতি করেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি সহ নানাবিধ অভিযোগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন হাসপাতালের ঔষধের দোকান ভাড়া সহ বিভিন্নভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন নজরুল। আমি দোকান ভাড়া দিতাম, 4 লক্ষ টাকা অ্যাডভান্স ছিল, মাসে 20,000 টাকা ভাড়া ছিল। উনি নাকি ওনার বন্ধুর খাতিরে মাত্র 18,000 টাকায় দোকান ভাড়া দিছে। এসব কারণে চলতি বছরের শুরুতে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে একাধিক দিন ফোন এবং মেসেজ করেও তাকে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন নজরুল। যত ফাইলই ফাঁস হয়, এটা আমাদের কমিটি হইয়া প্রশাসকের অনুমোদন কম হয়। আমার ব্যক্তিগত এখতিয়ার বা ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। পানোয়ার মিথ্যা অভিযোগ নিয়ে রেগুলার যে মেন্টাল প্রেশার করে যেগুলা তৈরি করতেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে নজরুলের স্থায়ী বহিষ্কার এবং নানা বৈষম্যের দাবি তুলে দিনের পর দিন আন্দোলনের কারণে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে BAVS হাসপাতালে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা ICD-গামী কন্টেনারবাহী ট্রেন চলাচলে অচল অবস্থা নেমে এসেছে। প্রতিদিন 160টি কন্টেনার পরিবহনের জন্য অন্তত 4টি ট্রেনের প্রয়োজন হলেও 2টি ট্রেনও পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকের উপর সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেনার। আবার রেলওয়ের CGPY এর ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকে 100-র বেশি কন্টেনার রাখা। প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় এভাবে পড়ে আছে কন্টেনারগুলো। রেলওয়ের ইঞ্জিন সংকটের কবলে পড়ে কন্টেনার পরিবহনে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক সময়ে দৈনিক অন্তত 160টি কন্টেনার পরিবহন হলো, এখন তা 50 থেকে 60 কন্টেনারে নেমে এসেছে। কন্টেনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন 4 থেকে 5টি ইঞ্জিন বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রেলওয়েকে। 3-4টা ইঞ্জিন যদি এভরিডে মুভ করে তাহলে আমাদের প্রায় 150 থেকে 160 টিউস কন্টেনার যাওয়ার কথা। মাত্র 2টা ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ দিতে পারছে। সেক্ষেত্রে আমাদের কন্টেনারগুলো জমে যাচ্ছে। যেখানে আমাদের 876 টিউস ক্যাপাসিটি, সেখানে এখন 1400 টিউস আমরা রেখেছি।
বন্দরের তথ্য মতে কমলাপুর আইসিডিগামী ইয়ার্ডে 876টি কন্টেনার রাখার ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেনার রয়েছে 1400টি। এমনকি আইসিডিগামী আরও 1000-এর বেশি কন্টেনার নিয়ে বহির্নোঙরে অন্তত 5টি জাহাজ অপেক্ষায় রয়েছে। আমদানি করা পণ্যভর্তি কন্টেনার 6 থেকে 16 দিন অলস পড়ে থাকায় পণ্যের দামে প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। পোর্টের স্পেস বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনের উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। বন্দরের ইয়ার্ডে স্থান সংকুলন না হওয়ায় কমলাপুর আইসিডিগামী কিছু কন্টেনার এনে রাখা হয়েছে ট্রানজিট পয়েন্টে। অনেকটা খোলা স্থানে রাখা এসব পণ্য বোঝাই কন্টেনারের নিরাপত্তা নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। এক একটা গাড়ি আসলে দেখা যায় 5 দিন 7 দিন 8 দিন পড়ে থাকে, ইঞ্জিন নাই, রাখে কেন পড়ে আছে। যখন ইঞ্জিন আসবে সিজবাই খালি হবে, আমার এখান থেকে গাড়িগুলো সিজবাই চলে যাবে। নিরাপত্তা বিঘ্ন, আমার এখানে গাড়ি থাকলে তো আমার নিরাপত্তা অবশ্যই বিঘ্ন করে, কারণ আমরা একজন মানুষের পক্ষে 200 গাড়ি ভাড়া দেওয়া খুব কষ্টকর। একদিকে চাহিদার তুলনায় প্রয়োজনীয় ইঞ্জিন বরাদ্দ মিলছে না, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জরুরি জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। এই অবস্থায় কন্টেনারবাহী ট্রেনের ইঞ্জিনের বরাদ্দ কেটে তেলবাহী ওয়াগনে যুক্ত হচ্ছে বলে দাবি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে, সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুটগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর, ঢাকা, কমলাপুর আইসিডিতে আনা নেওয়া করা হয়। শুধু যে বন্দরের ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনারবাহী ট্রেন অপেক্ষা করছে তা কিন্তু নয়। বন্দরের পার্শ্ববর্তী এই ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকের উপর ফেলে রাখা হয়েছে পণ্যভর্তি 100-র বেশি কন্টেনার। কয়েকদিন আগেই শিল্পের কাঁচামাল, ভোগ্য পণ্য নিয়ে এসব কন্টেনার ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু ইঞ্জিন সংকটের মুখে তা হচ্ছে না। কবে নাগাদ এসব কন্টেনার ঢাকা পৌঁছবে তা নিশ্চিত করে কেউ বলতেও পারছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভুতুরে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা। হাবিবুর রহমান পাপ্পু তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে হিমশিম খাচ্ছেন তিনি। প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি বিল আসার অভিযোগ তার। গরম পড়েনি, ফ্যানও চলে না, এসিও চলে না, এমনি এমনি বিল বেশি এসছে। 2-3 বার ইয়াও দিয়েছি, আমরা কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। ওরা বলে যে আপনার মিটারে যেটা এসছে সেটাই আমরা লিখেছি। শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় 11,32,000 গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন 3 লাখ গ্রাহক। তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেওয়া হয় বিভিন্ন চার্জ। পুরানো মিটারের ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশি মতো বিল নির্ধারণ করছে কর্মরতরা। এ নিয়ে নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সমাধান মিলছে না। আগে 700, 500 এরকম বিল আসতো, এখন 1500, 2000 এরকম বিল আসে। এক মাসে দিতে গেলে তার পরের মাসে বলেছে 1 লাখে বিদ্যুৎ বিল বাড়ে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। মোবাইল করে বললে বলে যে পাওয়ার ফ্যাক্টরের কারণে টাকা কাটে আপনাদের। না দেখে বিল বানায়, লাস্ট মাসে মনে হয় 5-6 মাস পরে এসে দেখে যখন বিল করছে তখন 1 মাসের বিলই মনে হয় 1.5 লাখ টাকা মতো এরকম বিল করছে। লিখে নিয়ে গেছে যে ডেটে বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আমার বেশি লিখে নিয়ে গেছে। বলার আছে, দেখার কেউ নাই, আমাদের যারা প্রতিনিধি থাকে তারা কেউ দেখে না। তবে নেসকোর দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে। প্রিপেইড মিটারে কম বিল বা বেশি বিল আসার সুযোগ নাই। গ্রাহক হয়তো বুঝতে পারে না কত টাকা কাটলো। ব্রেকডাউনটা ওয়েবসাইটে তার কনজিউমার নাম্বার দিয়ে সে ডিটেলস দেখতে পারে। পোস্টপেইড মিটারের ইয়েগুলো হচ্ছে কি যে ম্যানুয়ালি রিডিং কালেকশন করে, ভুল হতেই পারে। কমপ্লেন করলে আমরা তখন ফিজিক্যালি আবার ওটা পরিদর্শন করে দেখি। অভিযোগটা সত্য হয় তখন আমরা ওই রিডিংটা এক্সাক্ট রিডিং অনুযায়ী এখান থেকে বিলিং হয় কম্পিউটার সেন্টারে, সেখান থেকে আমরা বিলটা কারেকশন করে গ্রাহককে দিয়ে দিই। রাজশাহী বিভাগে 42 লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর 350 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 550 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ 7 জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত ছিলেন যে পুলিশের একজন ডিসি, তার নাম তানভীর সালেহিন ইমন, যিনি পরবর্তীতে শারদাতে পুলিশ সুপার হিসেবে পদায়ন ছিলেন। সেই পুলিশ সুপারকে কিন্তু আজ আদালতে আনা হয়েছে। পাশাপাশি আনা হয়েছে প্রায় 8 জন আসামিকে। তাদের প্রত্যেকের রিমান্ড এবং শুনানি চলছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনকে আজ একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তারের পরবর্তীতে তাকে নিউ মার্কেট থানার একটি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং পুলিশ সেখানে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পাশাপাশি কলাবাগান থানার ছাত্রলীগের সাবেক নেত্রী বেনজির হোসেন নিশিকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেখান থেকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে আরেক আসামি সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। পাশাপাশি আজ আনিসুল হক, ফারুক খানকেও কিন্তু আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে আদালতে কিন্তু তাদের শুনানি চলছে এবং তাদের বিরুদ্ধে কোনো রিমান্ড শুনানি না থাকলেও বিভিন্ন মামলায় তাদের কিন্তু গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন রয়েছে। পাশাপাশি আজ প্রায় 16 জন আসামিকে কিন্তু আদালতে আনার কথা রয়েছে। তাদের মধ্যে দীপঙ্কর তালুকদার রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন রাশিদ খান বেনন, হাসানুল হক কিনু, মনোয়ার ইসলাম চৌধুরী রবিন এবং যুবলীগ নেতা যিনি কাফরুল থানার 6টি মামলায় গ্রেপ্তারের জন্য তার আজ এই আদালতে আনার কথা রয়েছে। তাকেও কিন্তু তার নাম মোহাম্মদ আলী। পাশাপাশি কিশোরগঞ্জের কিছু স্থানীয় নেতা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মিয়া, তাকে কিন্তু আদালতে আনার কথা রয়েছে। এই মুহূর্তে সকাল থেকে যদি আমরা সকালে চিত্রটি বলতে চাই, আদালতে কিন্তু সকাল থেকে অনেক আসামি আনার কথা রয়েছিল এবং 16 জন আসামি আনার যে গুঞ্জনটি রয়েছিল সেটি সর্বশেষ 8 জনে গিয়ে ঠেকেছে এখন পর্যন্ত এবং বাকি আসামিদের কিন্তু আদালতে আনা হবে এমনটাই কথা রয়েছে। এবং আজ আদালতে কিন্তু শুনানি চলছে এবং শুনানিতে শুরুতেই ছাত্রলীগ নেত্রীকে আলোচিত একটি সন্ত্রাস বিরোধী মামলা, যেটি কলাবাগান থানায় দায়ের করা, সেই মামলাটিতে কিন্তু বেনজির হোসেন নিশিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং উত্তরা পশ্চিম থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি বাকি যে সমস্ত আসামি রয়েছেন তাদেরকে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু আদালতে আনা হবে। যেমনটা বলছিলাম, আজ সকাল থেকেই 16 জন আসামিকে আদালতে আনার একটি গুঞ্জন রয়েছিল এবং সকাল থেকেই সেই প্রস্তুতি কিন্তু আমরা আদালত পাড়ায় দেখতে পেয়েছি। পরবর্তীতে 8 জন আসামিকে এ পর্যন্ত আদালতে আনা হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দেওয়া হয়েছে এবং বাকি আসামিদের বিভিন্ন মামলায় তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ছিল ঢাকার সিএমএম আদালত থেকে আমার কাছে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে। শীত ও কুয়াশা কম থাকায় মৌসুম শুরুর আগেই চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দেখা মিলছে আমের মুকুল। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনে আশা কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে রিপোর্ট। পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল। মৌ গন্ধে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলো। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। ইতিমধ্যে জেলার আম বাগানগুলোতে প্রায় 70% বেশি গাছে দেখা দিয়েছে মুকুল। বাগান মালিকরা জানান, শীতের তীব্রতা ও কুয়াশা কম থাকায় গাছে এবার আগাম মুকুল এসেছে। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আগামী কয়েকদিন বৃষ্টি বা ঘন কুয়াশা না দেখা দিলে বেশিরভাগ মুকুল থেকেই বের হবে আমের গুটি। 20 দিন আগে থেকে মুকুল আসা শুরু হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের আম চাষি অনেকেরই প্রায় 60% মুকুল চলে আসছে। জমিতে যেগুলোতে ফুল এসে গেছে সেগুলোতে আমরা সেচ প্রদান করছি। তো এখন আমরা বর্তমানে পরিচর্যায় ব্যস্ত আছি। ফলন এখনই কিছু বোঝা যাবে না, তবে মুকুল দেখে মনে হচ্ছে যে ফলন হতে পারে।
আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই আম প্রক্রিয়াকরণের উদ্যোগের কথা জানায় সংশ্লিষ্টরা। সামনের যে সমস্যাগুলি আসতে পারে সে বিষয়ে কৃষকদেরকে এখন একটু সতর্ক হতে হবে, যেহেতু এখন গাছের গোড়াতে সেচটা দিতে হবে। সেচটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সেচ দিলে মুকুলটা খুব সুন্দরভাবে বের হবে এবং মুকুল ঝরে পড়বে না। মাঠ পর্যায়ে যে কার্যক্রমগুলো ব্যবস্থাপনাগুলো করলে সেই মুকুলটাকে আমরা একদম সঠিক পর্যায়ে অর্থাৎ আমরা ভোক্তার হাতে তুলে দিতে পারি আম হিসাবে। চলতি মৌসুমে জেলার 37,504 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ সরকার। মাত্র 1 মাসের ব্যবধানে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে গ্রেফতার আতঙ্ক। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের 209টি স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারিতে 142 জনকে গ্রেপ্তার করে ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। 2024 সালের একই সময়ে এমন অভিযানে গ্রেপ্তারকৃতের সংখ্যা ছিল 83। গত 10 ফেব্রুয়ারি অবৈধ অভিবাসী ধরপাকড় বৃদ্ধির এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ব্রিটিশ হোম অফিস। হোম অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্য জুড়ে গ্রেপ্তারকৃতদের সংখ্যা 352। চলতি বছরের জানুয়ারিতে তা এসে দাঁড়ায় 609 জনে। হঠাৎ করেই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থানকে নানাভাবে দেখছেন বিশ্লেষকরা। লেবার সরকার আসার পরে প্রায় 16,400 মানুষকে রিমুভ করা হয়েছে, যাদেরকে অ্যাসাইলাম বন্ধ হয়ে গেছে অথবা যারা বিভিন্নভাবে আপনার কেস রিফিউজ হয়ে গেছে, তাদের রিমুভালের হারটা বেড়ে গেছে। অতীতে অভিবাসী ধরতে সাধারণত রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হতো। এবার এই তালিকায় যুক্ত হয়েছে সেলুন, সুপারমার্কেট, কার ওয়াশের মতো স্থানগুলো। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে আতঙ্ক। তাই অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। আনডকুমেন্টেড আনলফুল যদি থাকা হয় তাহলে আপনার সবসময় এই অসুবিধার এবং বিপদের আশঙ্কা আছে। ইমিগ্রেশন রেডি পড়ার সঠিক গ্রাউন্ড খুঁজে নিয়ে অ্যাপ্লিকেশন করে রেগুলারাইজ করাটা ওনাদের উচিত। 2024 সালের 5 জুলাই থেকে 2025 সালের 31 জানুয়ারির মধ্যে 5,425টি স্থানে অভিযান পরিচালনা করে 3,930 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় 38% বেশি। 2018 সালের পর এবারে প্রথমবারের মতন সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার, যার মধ্যে 885 জনকে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয়। মূলত অবৈধ অভিবাসী প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করে ভোটারদের সমর্থন ধরে রাখতে চায় ক্ষমতাসীন লেবার দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি দখলে নতুন অস্ত্র, মিথ্যা মামলা, ভয়ে বাড়ি ছাড়া ভুক্তভোগী, হয়রানি করলে ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। এবং বিএভিএস হাসপাতালে উপপরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ফান্ডে অর্থ ধার দিয়েছেন বন্ধুকে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকাও আত্মসাৎ, স্থায়ী বরখাস্তের দাবি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।